আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করছে ইসি প্রধান নির্বাচন কমিশনার। স্যার না ভাইয়া ডাকলে ভালো লাগবে, তারেক রহমান। দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, মির্জা ফখরুল। ইতিহাস গড়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এনসিপি সদস্য সচিবের পদত্যাগ, বিএনপিতে যোগদান। 28 জানুয়ারি রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি। জামাত আমিরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। দুর্গন্ধে উৎস খুঁজতে গিয়ে মিলল কলেজ ছাত্রের হাত পা বাঁধা লাশ। নওগাঁয় বেপরোয়া ট্রাকে পিষ্ট হয়ে নারীর মৃত্যু। ভারত থেকে এলো 125 টন বিস্ফোরক। আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বলল বিসিবি। বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার হুমকি আইসিসির। এবং ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এবার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করছে ইসি। তিনি বাংলাদেশে কর্মরত সব বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। রোববার সকাল 11:30টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বৈঠকটি শুরু হয়। জানা গেছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ সব সদস্য উপস্থিত রয়েছেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, ইইউ সদস্য এবং জাতিসংঘের প্রতিনিধি অংশ নেবেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের তরুণদের সঙ্গে আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে স্যার না ডেকে ভাইয়া ডাকার পরামর্শ দিলেন। রোববার সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শুরু হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, এই মুহূর্তে অ্যাডভান্টেজ হলো আমাদের ইউথ ফোর্স অনেক বেশি, যা আগামী 15 থেকে 20 বছর থাকবে। এই ওয়ার্ক ফোর্সের সুবিধা আমরা পাবো। বাংলাদেশকে আমরা কিভাবে আগামী দিনে সাজাতে চাই সেটা বলবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। রোববার বেলা 11টায় সালন্দর ইউনিয়নের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। এর আগে স্থানীয় ভোটারদের কাছে বিভিন্ন সমস্যার কথা শোনেন মির্জা ফখরুল। ভোটাররা বিগত আমলে জুলুম, নিপীড়ন ও জমি দখলের কথা জানান। এর প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে কাজ করেছে, সংসদে গিয়েও কাজ করেছে, আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। আমার নতুন করে পরিচয় দেবার কিছু নেই, আমার গোটা পরিবারকে আপনারা চেনেন। বাবা দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না, আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করব। আপনারা অভিযোগ করেছেন এখানে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ, এগুলো আর থাকবে না। আমার দলের কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব। সাফ ফুটসালের প্রথম আসরে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন কৃষ্ণারা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট 5 ম্যাচে 11। জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ ইরফানুল হক দলটির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছেন। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে ইরফানুল হক বলেন, নাগরিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটির পরিবর্তে এনসিপিতে রূপ নিলেও দলীয় সিদ্ধান্তের সততা ও দ্বিচারিতায় জনগণ ও নেতাকর্মীরা হতাশ হয়েছে। পার্টিতে রূপান্তরের পর প্রায় 40,000 তরুণ যুক্ত হলেও তাদের এম্পাওয়ার্ড করা হয়নি, বরং জামাতের প্রভাব ও জোট রাজনীতির কারণে সংগঠন তৃণমূলে বিস্তৃত হতে পারেনি। নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী 28 জানুয়ারি রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের জনসভা সফল করতে শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী 2 আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসায় জরুরি বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন সৈকত।
শাহীন সৈকত জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী 28 জানুয়ারি তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। রবিবার সকাল 9টায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান, ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল হেড টিম ডুকেট এবং ডেপুটি সেক্রেটারি মিস কার্টওয়ার্ড। সাক্ষাৎকালে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সহ ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। লক্ষ্মীপুরে হাত পা বাঁধা অবস্থায় নিখোঁজ এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভা বাঘ গ্রামের শেখের বাড়ির একটি সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কলেজ ছাত্র ফজলে রাব্বি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাতপুর গ্রামের সৈয়দ মিয়া পাটোয়ারি বাড়ির বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কপিল উদ্দিন ডিগ্রি কলেজে স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন। স্বজনরা জানান, গত 18 জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারে যান রাব্বি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার বাবা চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর সেপটিক ট্যাঙ্কে লাশ ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন। নওগাঁর ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার আমাইরতারা বাজার এলাকায় সরকারি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা থেকে আসা বালুবাহী কয়েকটি ডাম্প ট্রাক আত্রাই নদীতে বালু নিতে দ্রুত গতিতে যাচ্ছিল। আমাইতারা বাজার এলাকায় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চা দোকানের ওপর উঠে ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজ মাঠে ঢুকে পড়ে। এ সময় চা দোকানের পাশে শুয়ে থাকা অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধামইরহাট থানার ওসি মুখলেসুর রহমান জানান, ঘাতক ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার বিকেলে ভারতের পেট্রোপোল স্থলবন্দর হয়ে 8টি ট্রাকে করে প্রায় 125 মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিস্ফোরক দ্রব্যের এই চালানটি আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অপরদিকে ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সুপার সেবা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। পণ্য চালানটি নির্ধারিত এলসি ও কমার্শিয়াল ইনভয়েসের আওতায় বৈধভাবে আমদানি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও এ বিষয়ে কোনো আইনি বা সালিসি পথে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে বোর্ড সভায় আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় 14-2 ভোটে সিদ্ধান্ত হওয়ায় সেটি আইনি প্রক্রিয়ায় বদলানো কঠিন এমন আলোচনা চললেও বিসিবি সে পথে হাঁটছে না। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, আইসিসি জানিয়েছে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে পারবে না বা খেলা অন্যত্র সরানো হবে না, তাই কোনো আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায়ও যাওয়া হচ্ছে না। তিনি জানান, বিষয়টি সরকারের সিদ্ধান্তের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আইসিসি 24 ঘন্টার মধ্যে অবস্থান জানতে চাইলে পিসিবি সরকারকে সম্মান জানিয়ে একই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আগামী 2026 সালের পুরুষ টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট বয়কটে যে হুমকি দিয়েছে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকে তবে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি কেবল বিশ্বকাপ থেকেই নয় বরং পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া, দ্বিপাক্ষিক সিরিজ বাতিল এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি বা এনওসি না দেওয়ার মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করছে।
ভারতের মহারাষ্ট্রে হজ কমিটির প্রধান হিসেবে এক অমুসলিম সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। গত 14 জানুয়ারি মনোজ যাদব নামে ওই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু ধর্মীয় বিষয়াদি তদারক করা সংস্থার প্রধান হিসেবে অমুসলিমকে নিয়োগ দেওয়ার ক্ষুব্ধ ভারতীয় মুসলমানরা। ভারতীয় মুসলমানদের পারিবারিক আইন তদারককারী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে তারা এই নিয়োগের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে যাবে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।